জি স্যার। ওকে, তাহলে ক্লাসটা শুরু করি আর কি। ক্লাসে একটা রেকর্ডিং রেখে দিচ্ছি। পরবর্তীতে চাইলে তোমরা রেকর্ডিংটা ফলো করতে পারো। আমরা মিড টার্ম পর্যন্ত উইক 5 কভার করেছিলাম। আজকে যে টপিকটা আমরা কভার করব এটা হচ্ছে আমাদের উইক 6 এর টপিক। এই টপিকটার নাম হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ফার্স্টে একটু আমরা বোঝার ট্রাই করি যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি। আমার কথা তো পরিষ্কার শোনা যাচ্ছে? জি স্যার। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা হচ্ছে, ধরো তুমি কোনো একটা এক্সপেরিমেন্ট করতেছো। এখন এটা স্যাম্পল স্পেসে অনেকগুলো আউটকাম থাকতে পারে আমাদের। কোন আউটকাম আসলে মানে কতটুকু লাইকলি, অনেক সময় এইটা সবসময় ইকুয়াল হয় না আর কি। তাহলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা আসলে আমাদেরকে বুঝতে সহায়তা করে যে একটা এক্সপেরিমেন্টের কোন আউটকামটা মোর লাইকলি অথবা কোন আউটকামটা আসলে লেস লাইকলি। মানে পুরো এক্সপেরিমেন্টের প্রবাবিলিটি গুলো কিভাবে ডিস্ট্রিবিউটেড, এই জিনিসটা আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে ধারণা লাভ করতে পারি। আমাদের এখানে স্লাইডে একটা এক্সাম্পলের কথা বলা আছে। ধরো একজন পেশেন্ট কিছু সিমটম নিয়ে আসলো। এটা হতে পারে জ্বর বা সর্দি কাশি এই ধরনের। আমরা তো আসলে জানি যে একাধিক রোগের আসলে সেম ধরনের সিমটম থাকতে পারে। এখন একটা সিমটম দেখে আমি আসলে কিভাবে বুঝবো যে কোন রোগটা হওয়ার পসিবিলিটিটা বেশি। এই ধরনের ডিসিশন মেকিং এ আমাদেরকে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হচ্ছে হেল্প করবে বা সহায়তা করবে। তাহলে ধরো আমি একটা সিমটম দেখে ডিটারমাইন করতে যাচ্ছি যে কোন রোগটা হওয়ার পসিবিলিটিটা আমার এই ক্ষেত্রে সর্বাধিক। এই ধরনের ক্ষেত্রে আমরা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাকে ব্যবহার করতে পারি। ফার্স্টেই আমরা একটু বেসিক আলোচনা করি, সেটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনকে নর্মালি আমরা দুইটা ক্লাসে ক্লাসিফাই করি। তাহলে এটা আসলে ডিপেন্ড করতেছে যে আমরা কোন র্যান্ডম ভেরিয়েবলটাকে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দিয়ে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। তাহলে আমাদের র্যান্ডম ভেরিয়েবলটা ডিসক্রিট টাইপের হতে পারে, বা আমাদের র্যান্ডম ভেরিয়েবলটা কন্টিনিউয়াস টাইপের হতে পারে। যে কেউ আমাকে বলতে পারবা যে কোন ধরনের র্যান্ডম ভেরিয়েবল আসলে ডিসক্রিট বা কোন ধরনের র্যান্ডম ভেরিয়েবল আসলে কন্টিনিউয়াস? কোন একটা এক্সপেরিমেন্টের কথা বলতে পারবা প্রবাবিলিটি ক্যালকুলেশনের ক্ষেত্রে যে এই এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেসটা ডিসক্রিট হবে বা এই এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেসটা কন্টিনিউয়াস হবে। স্যার, লাইক হেড এন্ড টেল যখন আমরা প্রেডিক্ট করি তখন সেটা ডিসক্রিটের মধ্যে পড়ে। আর যখন আমরা একটা ছক্কার আহ, ছক্কাকে প্রবাবিলিটি নিতে চাই তখন সেটা কন্টিনিউয়াস হিসাব করা হয়। আচ্ছা, আহ তোমার নাম হচ্ছে সৌরভ মনে হয় না? জি স্যার। আচ্ছা, তুমি যে এক্সাম্পলটা বললা দুইটাই আসলে ডিসক্রিট টাইপের স্যাম্পল স্পেসের এক্সাম্পল হয়ে গেছে। যেমন ছক্কার ক্ষেত্রে আমাদের আউটকাম 6টা, 1 থেকে 6-এর মধ্যে কোনো একটা ভ্যালু আমাদের আসবে। আর কয়েন টসের ক্ষেত্রে আমাদের হেডস বা টেলস এই দুইটার মধ্যে যে কোনো একটা আউটকাম আসবে। অন্য কেউ কি কিছু বলতে পারো যে কন্টিনিউয়াস স্যার, টাইপের? যারা হচ্ছে আমরা আমরা হচ্ছে যা স্যার মেজার করতে পারি ইন্টিজার হিসেবে, ওইগুলো হচ্ছে ডিসক্রিট। আর যা হচ্ছে একটা রেঞ্জের ভিতরে থাকে ওইগুলো হচ্ছে কন্টিনিউয়াস। আচ্ছা, তোমার কথা ঠিকই আছে। এক্সাম্পল বলতে পারবা যে এটা হচ্ছে কন্টিনিউয়াস? স্যার, ধরেন মানে টেম্পারেচার প্রেডিক্ট করা এরকম। হ্যাঁ, তুমি যেটা বলছো মোটামুটি কারেক্ট। আমি আরো কিছু এক্সাম্পল বলি। ধরো তুমি ক্লাসের স্টুডেন্টদের স্যালারি মেজার করতে যাচ্ছ বা প্রেডিক্ট করতে চাচ্ছ।
স্যালারিটা আসলে একটা কন্টিনিউয়াস স্কেলে বা স্টুডেন্টদের হাইট মেজার করতে চাচ্ছ। দ্যাট মিনস যে ভেরিয়েবলের মানগুলো একটা কন্টিনিউয়াস স্কেলের মধ্যে থাকবে ওই ধরনের ভেরিয়েবলের মানগুলোকে আমরা যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দিয়ে রিপ্রেজেন্ট করব এটা হবে কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আমাদের আজকে যে ক্লাস এখানে আমরা দুই ধরনের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নিয়েই আলোচনা করব। ডিসক্রিট থেকেও কিছু অ্যালগোরিদম দেখব, আবার কন্টিনিউয়াস থেকেও আমরা একটা দুইটা প্রসেস শিখব যে কিভাবে আসলে এই প্রবাবিলিটি গুলোকে আমরা রিপ্রেজেন্ট করি। এখন আসি যে যখন আমি কোনো একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনকে রিপ্রেজেন্ট করব, এটা নর্মালি একটা ফাংশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে ডিসক্রিট প্রবাবিলিটির ক্ষেত্রে এটাকে পিএমএফ বলা হয়, আর কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এটাকে পিডিএফ বলা হয়। তাহলে পিএমএফ হচ্ছে প্রবাবিলিটি মাস ফাংশন। ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তার ডিস্ট্রিবিউশনটাকে আমরা যে ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করব এটাকে বলা হচ্ছে প্রবাবিলিটি মাস ফাংশন। আর কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যে ফাংশন দিয়ে আমরা প্রবাবিলিটিকে রিপ্রেজেন্ট করব এটাকে বলা হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। তাহলে দুইটা কথা বললাম, একটা হচ্ছে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের ফাংশনটার নাম হবে প্রবাবিলিটি মাস ফাংশন, আর কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এই ফাংশনটার নাম হবে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। এই দুটা জিনিস কি ক্লিয়ার হয়েছে তোমাদের? ইয়েস স্যার। তাহলে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি, আমি যেটা বোঝাতে চাচ্ছি আমাদের যেই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা আছে, ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটার আমরা যদি গ্রাফ ড্র করি, গ্রাফটা হবে অনেকটা এই ধরনের একটা গ্রাফ। তার মানে এক্স এর ডিসক্রিট কিছু ভ্যালুর জন্যই আমরা শুধুমাত্র এই গ্রাফের আউটপুট বের করতে পারবো। যেমন এখানে যদি কেউ তোমার কাছে জানতে চায় যে 1.5 এর জন্য আমাদের প্রবাবিলিটি ফাংশনের আউটপুট কি হবে, এটা আমরা ডিফাইন করতে পারবো না। কারণ কি, আমার এখানে 1 2 3 4 এর জন্যই শুধুমাত্র ভ্যালু গুলো ডিফাইন করা আছে। ডিসক্রিট কিছু ভ্যালুর জন্য আমরা হচ্ছে যে গ্রাফটা পাবো এইটা হচ্ছে আমাদের ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে এই যে ইন্ডিভিজুয়াল একটা করে ভ্যালু আমরা ক্যালকুলেট করলাম 1 2 3 4, এই ভ্যালুগুলো ক্যালকুলেট করতে হবে আমাদেরকে প্রবাবিলিটি মাস ফাংশনের সাহায্য নিয়ে। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি হচ্ছে যতগুলো আউটকাম, সবগুলো আউটকামের আউটপুট যদি আমরা যোগ করি মাস ফাংশনের ক্ষেত্রে এই যোগফলটার ভ্যালু হবে 1। আমরা যখন ছোটবেলায় বেসিক প্রবাবিলিটি ডেফিনিশন শিখছিলাম তখন তোমাদেরকে এরকম একটা জিনিস শেখানো হয়েছে যে একটা স্যাম্পল স্পেসে যতগুলো আউটকাম আছে তাদের প্রবাবিলিটি যোগফল কিন্তু অলওয়েজ 1 হয়। কথার কথা আমি যদি তোমাকে একটা এক্সাম্পল বলি, ধরো আমি বললাম যে ক্লাসে আমার পাশ করার মানে একটা সাবজেক্টে পরীক্ষায় পাশ করার সম্ভাবনা হচ্ছে 30%। তাহলে বাই ডিফল্ট এটা কি মিন করতেছে যে পরীক্ষায় ফেল করার সম্ভাবনা হচ্ছে 0.70 বা 70%। আমি যেটা মিন করতে যাচ্ছি এই ঘটনার দুইটা আউটকাম আছে, একটা হচ্ছে পাস করা বা ফেল করা। আমরা আউটকাম দুইটাকে যদি প্রবাবিলিটি যোগ করি যোগফলটা অলওয়েজ 1 হচ্ছে। তাহলে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি হচ্ছে প্রবাবিলিটি মাস ফাংশনের মাধ্যমে আমরা তার স্যাম্পল স্পেসের যতগুলো প্রবাবিলিটির আউটপুট পাবো তাদের যোগফলটা অলওয়েজ 1 হবে। এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, এবার আসি যে কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা তাহলে কেমন হবে। কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা দেখতে হবে অনেকটা এরকম। আমি একটা নর্মাল গ্রাফ ড্র করলাম যেটাকে আমরা জেড কার্ভ বলে থাকি। তার মানে এখানে এক্স অক্ষ বরাবর যে ভ্যালু গুলো এটা একটা কন্টিনিউয়াস স্কেল দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন যেটা করবে যে পার্টিকুলার একটা এক্স আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটা, এটার করসপন্ডিং আমার
ওয়াই অক্ষ বরাবর ভ্যালু কি হবে, এই পয়েন্টের ভ্যালুটা বের করার জন্যই আমাকে মেইনলি হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ডেনসিটি ফাংশনের সাহায্য নিতে হবে। আচ্ছা, এখন আসি, ওই যে একটা প্রপার্টি বলছিলাম যে প্রবাবিলিটি মাস ফাংশনের ক্ষেত্রে সবগুলো আউটকামের প্রবাবিলিটি যোগ করলে যোগফলটা হবে 1। তাহলে সেম ভাবে যখন আমরা কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের সাপেক্ষে চিন্তা করব, তাহলে এই যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন যেটা আমরা গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এই গ্রাফটার যদি পুরো এরিয়াটাকে আমরা ক্যালকুলেট করি, এই গ্রাফটার পুরো এরিয়া ক্যালকুলেট করতে হবে তার ইন্টিগ্রাল বের করার মাধ্যমে, মানে আমাকে পুরো এরিয়াটার ইন্টিগ্রেশন বের করতে হবে। তাহলে এই ইন্টিগ্রালের আউটপুটটা হবে 1। আবার বলতেছি, প্রবাবিলিটি মাস ফাংশনের সামেশনের যোগফলটা হবে 1 সবগুলো আউটকামে, আর ডেনসিটি ফাংশনের ক্ষেত্রে সবগুলো আউটকামে ইন্টিগ্রেশন হবে, যে এরিয়াটা এই এরিয়াটার মানটা হবে 1। এটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের বেসিক একটা প্রপার্টি। তাহলে এই দুটো জিনিস কি আমাদের ক্লিয়ার হয়েছে যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের কয়টা প্রকারভেদ আছে, বা কোন প্রকারভেদে আমরা কি ধরনের ফাংশন দিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করি? জি স্যার। তাহলে এই অংশটা আসলে আমাদের স্লাইডে আলোচনায় ছিল না, কিন্তু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বোঝার জন্য এই বেসিক প্রপার্টি গুলো আসলে আমাদের জানা লাগবে আর কি, এই জন্য আমি এটাকে তোমাদের আলোচনা করলাম। তাহলে এখন আসি, আমরা ডিসক্রিট টাইপের কিছু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেখার ট্রাই করি। তাহলে ফার্স্টে যে ডিস্ট্রিবিউশনটা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি, এটার নাম হচ্ছে বার্নলি ডিস্ট্রিবিউশন। আনফরচুনেটলি স্লাইডে একটু স্পেলিং মিস্টেক আছে, এটার অ্যাকচুয়াল স্পেলিংটা হবে এটা। আমরা কি এর আগে বার্নলি ডিস্ট্রিবিউশন সম্পর্কে শিখছি বা নাম শুনছি? বার্নৌলি ডিস্ট্রিবিউশন এভাবে শেখা হয়নি, বাট আমাদের হচ্ছে বার্নৌলিস একটা ইকুয়েশন পড়ানো হয়েছিল ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সে। আচ্ছা আচ্ছা, তাহলে বার্নলির যে ডিস্ট্রিবিউশনটা, এটাকে আমরা অনেক সময় হচ্ছে বাইনারি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনও বলে থাকি। তাহলে বাইনারি মানে শব্দটার মানে বোঝা যাচ্ছে এখানে আমাদের যে এক্সপেরিমেন্টটা, এটার আউটকাম কয়টা হতে পারবে? দুইটা, 0 অথবা 1, মানে ট্রু ওয়ান। অ্যান্ড ফলস। হ্যাঁ, তাহলে এই যে আমি একটু আগে কয়েন টসের এক্সাম্পল তোমাদেরকে বলছিলাম, তাহলে এটাকে কি আমরা একটা বার্নলি ডিস্ট্রিবিউশনের সাথে কম্পেয়ার করতে পারি না? কয়েন জি টসের কি স্যার। এই দুটার বাইরে কোনো আউটকাম আছে? না স্যার। আচ্ছা, তাহলে বার্নলি ডিস্ট্রিবিউশন বা বাইনারি ডিস্ট্রিবিউশন হচ্ছে যেখানে শুধুমাত্র দুইটাই আউটকাম পসিবল, যেমন আমাদের কয়েন টস। তাহলে দেখো এখানে সুন্দর করে একটা অংশ দেখা যাচ্ছে স্লাইডে, যে প্রবাবিলিটি ফাংশন। তাহলে একটু আগেই বেসিক আলোচনা করছি, এখন কে বলতে পারবে যে এই ফাংশনটা কি প্রবাবিলিটি মাস ফাংশন নাকি প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন? স্যার মাস ফাংশন হতে পারে। মাস ফাংশন। মাস ফাংশন, কারণটা কি? স্যার চিত্রটা দেখে বললাম স্যার। আচ্ছা, একটু আগে বলছি না তোমাদের যে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হলে আমরা যে ফাংশন ব্যবহার করব সেটা হবে মাস ফাংশন। তাহলে এখানে আসলে আউটকাম দুইটা ডিসক্রিট, হয় হেড হবে না হয় টেল হবে। তাহলে এখানে যে ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা প্রবাবিলিটি মাস ফাংশন। বুঝা যাচ্ছে? তাহলে এই ফাংশনটা একটু এক্সপ্লেন করি। তাহলে আমার আউটকাম দুইটা, একটা হচ্ছে এক্স এর ভ্যালু 1, আমি ধরে নিচ্ছি যে 1 মিনস হেডস আর 0 মিনস টেলস। তুমি চাইলে উল্টাটাও ধরতে পারো, 1 মিনস টেলস 0 মিনস হেডস, এটা আপ টু ইউ আর কি, এটাতে কোনো ধরনের সমস্যা নেই। একটু আগেই তোমাদেরকে একটা জিনিস শিখাইছি যে একটা স্যাম্পল স্পেসের যতগুলো আউটকাম তাদের ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি গুলো যদি আমরা যোগ করি, যোগফলটা অলওয়েজ 1 হবে। তাহলে আমাদের এখানে আউটকাম দুইটা, একটা হেডস হতে পারে অথবা টেলস হতে পারে। তাহলে হেডস হওয়ার প্রবাবিলিটি যদি পি হয়, টেলস হওয়ার প্রবাবিলিটি কত হবে? 1 মাইনাস পি। 1 মাইনাস পি। তাহলে এই ফাংশনের ভ্যালু দুইটা কিভাবে লিখলাম, এটা কি আইডিয়াটা ক্লিয়ার হচ্ছে?
যদি x সমান 1 হওয়ার প্রবাবিলিটি p হয়, তাহলে বাই ডেফিনিশন অফ প্রবাবিলিটি আমরা বলতে পারি x সমান 0 হওয়ার প্রবাবিলিটিটা হবে 1 মাইনাস p। এইটুকুতে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আপাতত এই যে এখানে যে মিন আর ভেরিয়েন্স এর কথা বলা আছে, আমরা শুধু এই টার্মটা শিখে রাখি। এটা বেসিক্যালি আমরা ম্যাথমেটিক্যালি ইকুয়েশনের মাধ্যমে সলভ করে এই টার্মগুলো আনতে পারি। আপাতত আমাদের এই জিনিসটা না দেখলেও চলবে আর কি। তাহলে আমি একটু গ্রাফের অংশে ফেরত আসি। তাহলে একটু আগে তোমাদেরকে বলছিলাম যে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের গ্রাফ গুলো হবে কাইন্ড অফ এরকম, যে ডিসক্রিট কিছু পয়েন্টেই আমরা আউটপুট দেখতে পাবো। তাহলে বার্নলির ক্ষেত্রে আমাদের এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেসে এলিমেন্ট আছে দুইটা, হয় 0 হবে না হয় 1 হবে, মানে বাইনারি ফরম্যাটে। তাহলে এই গ্রাফের শুধুমাত্র দুইটা পয়েন্টই আমরা আউটপুট দেখতে পাবো। যদি গ্রাফটা একটু জুম করি, নিচে দেখা যাচ্ছে একটা 0 আর একটা 1, দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন দেখো একটা ইন্টারেস্টিং বিষয়, এই গ্রাফটার যে y অক্ষ বরাবর আউটপুট, দুইটা কেসে আউটপুটটা 0.5। কেউ এক্সপ্লেইন করতে পারবা কেন এটা? স্যার দুইটার আনসারই তো হাফ আসে স্যার, হাফ মানে তো 0.5। আচ্ছা, এক্স্যাক্টলি তাই, যে আমাদের নর্মালি যে কয়েনগুলো আমরা কয়েন টস হিসেবে ব্যবহার করি, ধরে নিচ্ছি যে কয়েনটা হচ্ছে একটা ফেয়ার কয়েন। ফেয়ার কয়েন মানে হচ্ছে এটা হেড বা টেল পড়ার সম্ভাবনাটা ইকুয়াল। কিন্তু এটা যদি আনফেয়ার কয়েন হতো, মানে যে কয়েনে আসলে কোনো ধরনের পরিবর্তন করা হয়েছে, তখন আমার গ্রাফটা হয়তো বা এই ধরনের হতো। ধরে নিচ্ছি 0 সংখ্যা কম, 1 এর সংখ্যা বেশি, তখন আর কি ইকুয়াল পাচ্ছি না, কারণ কি কয়েনটাকে আমরা মডিফাই করছি। কিন্তু কয়েনটা যদি ফেয়ার কয়েন হয়, দ্যাট মিনস যেখানে কোনো ধরনের টেম্পারিং করা হয় নাই, নর্মালি আমরা যেটা দেখতে পাবো যে 0 পড়ারও সম্ভাবনা 0.5, মানে 50%, 1 পড়ারও সম্ভাবনা 50%। এই গ্রাফটা কি আমরা বুঝতে পারছি সবাই? বার্নলি ডিস্ট্রিবিউশন হচ্ছে সব থেকে সিম্পলেস্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, যেখানে দুইটা মাত্র আউটকামকে শুধুমাত্র প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। তাহলে আউটকাম যদি 2 এর বেশি হয়ে যায়, তখন আর এটাকে আমরা বার্নলি ডিস্ট্রিবিউশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো না। জিনিসটা ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে কারো? না স্যার। আচ্ছা, তাহলে নেক্সট যে ডিস্ট্রিবিউশনটা আমরা আলোচনা করব, স্টিল এটা একটা ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এটাকে বলা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। ইন্টারেস্টিংলি এখানেও আসলে আমরা দুইটা আউটকাম নিয়ে কাজ করতেছি। এখন কোশ্চেন হচ্ছে, বার্নলির সাথে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের পার্থক্যটা তাহলে কোথায়? দুইটাতেই তো আমরা দুইটা আউটকাম নিয়ে কাজ করতেছি। পার্থক্যটা হচ্ছে তুমি এক্সপেরিমেন্টটা কয়বার রিপিট করতেছো। বার্নলির ক্ষেত্রে এক্সপেরিমেন্টটা ধরে নেওয়া হচ্ছে একবারই পারফর্ম করা হবে, মানে সিঙ্গেল টাইম। আর বাইনোমিয়ালের ক্ষেত্রে এক্সপেরিমেন্টটাকে রিপিট করা হবে n টাইমস। জিনিসটা এরকম যে তুমি বললা একটা কয়েন টস করলে হেড বা টেল পড়ার সম্ভাবনা কতটুকু, দ্যাট মিনস কয়েনটা একবারই টস করা হয়েছে। কিন্তু আমি যদি তোমার কাছে জানতে চাই যে 10 বার কয়েন টস করা হলে 3 বার হেড পড়ার সম্ভাবনা কতটুকু, তখন কিন্তু আর সেটা তুমি বার্নলি ডিস্ট্রিবিউশন দিয়ে এক্সপ্লেইন করতে পারবা না। তোমার যেটা লাগবে সেটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। আমার কথাটা কি বুঝে গেছে? জি স্যার। তাহলে এইখানেও আমরা দুইটা আউটকাম নিয়ে কাজ করতেছি, কিন্তু জাস্ট পার্থক্যটা হচ্ছে এই এক্সপেরিমেন্টটা মাল্টিপল টাইমস রিপিট করা হবে। বার্নলির ক্ষেত্রে এক্সপেরিমেন্টটা একবারই কন্ডাক্ট করা হচ্ছে।
তাহলে এখানে যে ম্যাথটা নিয়ে আমরা আলোচনা করতেছি সেটা হচ্ছে একটা ডিজিজে একটা পেশেন্ট মারা যাবে কি মারা যাবে না। তাহলে এখানে বলা হয়েছে যে ডিজিজে পেশেন্ট মারা যাওয়ার সম্ভাবনা বা ডেথ রেট হচ্ছে 75%। তাহলে আমাদের আউটকাম তো দুইটা, হয় সে মারা যাবে না হলে সার্ভাইভ করবে। তাহলে দেখি কে পারে স্যার যে সার্ভাইভাল রেটটা কত হবে এখানে। স্যার এই দুইটা ডিস্ট্রিবিউশনে কি আমরা শুধু মানে জাজ করব দুইটা আউটকামের উপরেই, তাই তো? হ্যাঁ, যে দুইটা হয় আউটকামের হবে না উপরে। হয় হবে না। হ্যাঁ, এক্স্যাক্টলি, এর বেশি হলে আমরা পারবো না। আচ্ছা, তাহলে বলতে পারবা যে সার্ভাইভাল রেটটা কত হবে? একটা ডিজিজে যদি মারা যাওয়ার সম্ভাবনা স্যার 75% হয় তাহলে 25। বাঁচা, এক্স্যাক্টলি, তাহলে ওই যে ঘুরে ফিরে একই কথা আর কি, যে সবগুলো প্রবাবিলিটি ওই যে যোগফল স্যার 1 ওয়ান হবে। মাইনাস করলে যা হয়। হ্যাঁ, 1 থেকে আমরা 0.75 বিয়োগ করলে যেটা পাবো এটাই হচ্ছে আমার সার্ভাইভাল রেট। তাহলে আমাদের এখানে যে কোশ্চেনটা করছে যে 6 জন পেশেন্টের এই ডিজিজ আছে, আমি জানতে চাচ্ছি যে 6 জন পেশেন্টের মধ্যে 4 জন পেশেন্ট সার্ভাইভ করার প্রবাবিলিটিটা কতটুকু। তাহলে বার্নলি ডিস্ট্রিবিউশন শুধু আমাকে বলতে পারতো যে সিঙ্গেল টাইমস আমরা এক্সপেরিমেন্টটা করলে একটা রোগী সে বাঁচবে কি মরবে, কিন্তু আমি কোশ্চেনটা করছি যে 6 জন রোগীর মধ্যে এই এক্সপেরিমেন্টটা করে 4 জন বাঁচার প্রবাবিলিটিটা কতটুকু। দ্যাট মিনস 6 বার এক্সপেরিমেন্টটা রিপিট করা হয়েছে। তাহলে তুমি জানতে চাচ্ছ 6 জনের মধ্যে 4 জন বাঁচার প্রবাবিলিটিটা কতটুকু হবে, এইটা আমরা কিভাবে ক্যালকুলেট করব। তাহলে এটার জন্য আমাদের একটা প্রবাবিলিটি ফাংশন আছে। তাহলে আগের মধ্যেই তোমাদের জিজ্ঞাসা করি, এটা একটা ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তাহলে এই ফাংশনটা কি ধরনের ফাংশন? স্যার মাস ফাংশনই হবে স্যার। হ্যাঁ, হয় এক্স্যাক্টলি, তাহলে মরবে না হয় এটাও একটা, মরবে না। হ্যাঁ, এটাও তাহলে একটা মাস ফাংশনই হচ্ছে। তো এই ফাংশনটার কাজ কি? এই ফাংশনটার কাজ হচ্ছে, এখানে 3টা প্যারামিটার দেখা যাচ্ছে। তাহলে প্রথম প্যারামিটারটা হচ্ছে কতজন রোগী সার্ভাইভ করলো, দ্যাট মিনস আমাদের যে আউটকামটা বের করতে চাচ্ছি, এই যে 4 জন রোগী। তাহলে এক্স এর ভ্যালুটা এখানে 4, এন হচ্ছে কতবার এক্সপেরিমেন্টটা রিপিট করা হয়েছে, মানে টোটাল নাম্বার অফ স্যাম্পল এখানে কাউন্ট করা হচ্ছে, তাহলে এন এর ভ্যালুটা আমাদের ক্ষেত্রে হচ্ছে 6। এবং কোশ্চেন হচ্ছে এই প্রবাবিলিটির ভ্যালুটা তাহলে কত হবে। যে আমি তো এখানে দুইটা প্রবাবিলিটি ক্যালকুলেট করছি, একটা 25% আর একটা 75%, তাহলে পি এর ভ্যালুটা এখানে কত হবে? স্যার 25। 25 হবে, এক্স্যাক্টলি। কেন হবে এটা বলতে পারবা? স্যার কারণ আমরা তো বের করতেছি বাঁচার প্রবাবিলিটিটা, আর 75 তো মানে মরার প্রবাবিলিটি। এক্স্যাক্টলি, তাহলে আমি যেহেতু জানতে যাচ্ছি সার্ভাইভাল এর বিষয়টা, তার মানে এখানে আমাকে আসলে সার্ভাইভালের প্রবাবিলিটিটাই ইউজ করতে হবে। কিন্তু আমি যদি কোশ্চেনটা উল্টা করতাম যে 6 জনের মধ্যে 4 জন মারা যাওয়ার সম্ভাবনা কতটুকু, তখন এই পি এর ভ্যালুটা কত ধরতাম? 75। হ্যাঁ, 0.75। এই জিনিসটা কি আমাদের ক্লিয়ার হয়েছে সবার, যে পি এর ভ্যালুটা আমরা কত ধরবো, যে আউটকামটা আমরা বের করতে চাচ্ছি তার প্রবাবিলিটিটাকেই আমরা পি হিসাবে এখানে ধরবো। তাহলে আমি একটু তোমাদেরকে ম্যাথটার আউটপুটটা দেখাই। তাহলে এটা হচ্ছে আমাদের সেই প্রবাবিলিটি মাস ফাংশনের ইকুয়েশন। তাহলে এখানে সি দিয়ে কম্বিনেশন বোঝানো হয়েছে, আমরা কমনলি এটাকে ম্যাথের অংশে এইভাবে শিখে আসছি। তাহলে কম্বিনেশনের মানটা কিভাবে বের করতাম, যে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টোরিয়াল n মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল। সবার কি জানা আছে এটা? ম্যাথে করার কথা। জি স্যার, জি স্যার কোর্স। আচ্ছা, তাহলে আমার এখানে n এর ভ্যালুটা হচ্ছে 6, x এর ভ্যালুটা হচ্ছে 4। তাহলে আমি এখানে পাবো হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। আমি যদি দেখাই তাহলে এটা হবে 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা কাটা যায়, 2 ফ্যাক্টোরিয়ালকে আমি আসলে অ্যাকচুয়ালি লিখতে পারি 2 ইন্টু 1। তাহলে 2 দিয়ে 6 কে কাটা যায় 3,
তাহলে এটার আউটকামটা আসবে 15। বুঝা যাচ্ছে? এটা কি সবাই ধরতে পারছি আমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ, এখানে দেখো এই 15টা আসছে এই ক্যালকুলেশনটা থেকে, যেটা মাত্র দেখালাম। বাকি অংশটা এক্সপ্লেইন করি। এটা হচ্ছে আমাদের পি এর ভ্যালু। আমাদের ক্ষেত্রে সার্ভাইভাল রেট হচ্ছে 25%, দ্যাট মিনস 0.24, সরি 25। আর এই 4টা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু, এটা হচ্ছে 1 মাইনাস পি এর ভ্যালু, আর এই 2টা হচ্ছে আমাদের এন মাইনাস এক্স এর ভ্যালু। তাহলে আগের স্লাইডে যে ইকুয়েশনটা দেওয়া ছিল, আমরা জাস্ট ইকুয়েশনটাতে মানগুলো বসিয়েছি। এটা হচ্ছে সেই কম্বিনেশনের অংশটা, এটা হচ্ছে প্রবাবিলিটি টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে 1 মাইনাস পি টু দি পাওয়ার এন মাইনাস এক্স। তাহলে আমি এই ইকুয়েশনটাতে মান বসিয়ে একটা ফাইনালি কি পাবো, প্রবাবিলিটির ভ্যালু পাবো। আমি এই অংশটা মুছে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমার ফাইনাল প্রবাবিলিটি। তাহলে এটা কার প্রবাবিলিটি? যে 6 জন পেশেন্টের মধ্যে 4 জন সার্ভাইভ করার প্রবাবিলিটি। বুঝা যাচ্ছে? দ্যাট মিনস এই প্রবাবিলিটিটাকে আমি রিপ্রেজেন্ট করতেছি। তাহলে এখন 6 জন পেশেন্টের মধ্যে সার্ভাইভ করার ক্ষেত্রে পসিবিলিটি গুলো কি কি হতে পারে? 1 নাম্বার পসিবিলিটি হতে পারে কোনো পেশেন্টই সার্ভাইভ করে নাই, দ্যাট মিনস এক্স এর ভ্যালু হচ্ছে 0। পসিবিলিটি হতে পারে একজন পেশেন্ট সার্ভাইভ করছে, দ্যাট মিনস এক্স এর ভ্যালু হচ্ছে 1। 2 জন পেশেন্ট সার্ভাইভ করছে, 3 জন পেশেন্ট সার্ভাইভ করছে, এরকম 6 জনের মধ্যে সর্বোচ্চ হতে পারে 6 জনই সার্ভাইভ করছে। তাহলে প্রতিটা প্রবাবিলিটি আমি হচ্ছে এই সেম প্রবাবিলিটি মাস ফাংশনে মান বসিয়ে ক্যালকুলেট করলাম। এরপর আমি একটা গ্রাফ আঁকলাম, যে এখানে যে গ্রাফটা দেখতে পাচ্ছ। তাহলে এটা হচ্ছে 0-র জন্য y এর ভ্যালুটা কত সেটা এই যে এখানে আমি বের করে রাখছি 0.17798। সেম ভাবে 1 এর জন্য y এর ভ্যালুটা কত আমি বের করে রাখছি 0.35596। তাহলে এরকম একটা গ্রাফ আমরা কি তৈরি করতে পারবো না, 0 থেকে 6 পর্যন্ত সবগুলো প্রবাবিলিটি নিয়ে? স্যার আমাদেরকে তো বললো শুধু মানে 4 জনের, মানে একটা সূত্র ব্যবহার করে 4 জনের প্রবাবিলিটি বের করতে। এইখানে তো স্যার আমরা 6 জনেরটাই বের করছি। 6 আচ্ছা জনেরটাই কি স্যার বের করতে হবে? আচ্ছা, যদি কোশ্চেনে একটা বের করতে বলে একটা বের করলেই এনাফ। আমি এখানে তোমাকে দেখাচ্ছি এন্টায়ার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে। বুঝতে পারছি আমি কথাটা? জি স্যার, যদি মানে কোশ্চেনে একজনের তোমাকে একটা জন্য বের 6 করতে বললে শুধু এইটুকু করলেই তোমার অ্যান্সার কারেক্ট। আর যদি বলে যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে গ্রাফটা ড্র করো, তাহলে তোমাকে আসলে সবগুলো প্রবাবিলিটি বের করে দেখাতে হবে। বুঝতে পারছি স্যার। তাহলে একটা মজার বিষয় হচ্ছে, একটু আগে তোমাদের একটা প্রপার্টি বলছিলাম যে পিএমএফ এর সবগুলো সবগুলো প্রবাবিলিটিকে যোগ করলে যোগফলটা কত হবে? 1 স্যার। 1 হবে। তাহলে একটা জিনিস ইন্টারেস্টিংলি যেটা হবে সেটা হচ্ছে, আমি যদি ইন্ডিভিজুয়াল সবগুলো প্রবাবিলিটিকে যোগ করি তাহলে দেখবে সামেশনের ভ্যালুটা 1 হবে। কারণ কি, আমাদের পিএমএফ এর ডেফিনিশনই তাই বলতেছে যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে যতগুলো আমাদের প্রবাবিলিটি আছে সবগুলো আউটকামের প্রবাবিলিটিকে আমি যদি যোগ করি তাহলে আউটকামের টোটাল যোগফলটা অলওয়েজ কত হবে? 1 হবে। তাহলে এখানে আউটকাম হচ্ছে 0 থেকে শুরু করে 6 পর্যন্ত টোটাল 7টা আউটকাম, এদের প্রবাবিলিটিকে আমরা যদি যোগ করি দেখবা এই যোগফলটা 1 আসতেছে। জিনিসটা কি বুঝতে পারছি আমরা? জি স্যার। আচ্ছা, তাহলে বাইনোমিয়াল আর বার্নলি ডিস্ট্রিবিউশনের বেসিক তফাৎটা হচ্ছে যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা এক্সপেরিমেন্টটাকে মাল্টিপল টাইমস রিপিট করি, আর বার্নলির ক্ষেত্রে এক্সপেরিমেন্টটা একবারই কন্ডাক্ট করা হয়। বুঝা যাচ্ছে জিনিসটা? আচ্ছা, এবার আসি যে আরেকটা ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আছে, এটাকে বলা হচ্ছে পয়জনের ডিস্ট্রিবিউশন। আনফরচুনেটলি এই বানানটাও এখানে ভুল আছে, এটা হবে এরকম।
তাহলে পয়জনের ডিস্ট্রিবিউশনটাও ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনকে রিপ্রেজেন্ট করার জন্য ব্যবহার করা হয়। এখানে বেসিক্যালি একটা ইন্টারভালের মধ্যে আমার ভ্যালুগুলো কিভাবে ডিস্ট্রিবিউটেড থাকবে সেই জিনিসটাকে আমরা রিপ্রেজেন্ট করি। তাহলে আগে আমাদের যে একটা লিমিটেশন ছিল যে আউটকাম দুইটাই হতে হবে, এর বেশি হওয়া যাবে না, পয়জনের ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এই ধরনের কোনো লিমিটেশন নাই, আউটকামের সংখ্যা ইনফাইনাইট হতে পারে। বুঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমি সরাসরি একটা ম্যাথ তোমাদেরকে দেখাই যে পয়জনের ডিস্ট্রিবিউশনটা আমরা আসলে কিভাবে বের করি বা মেজার করি। তাহলে যেহেতু এটা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, দ্যাট মিনস এখানেও একটা প্রবাবিলিটি মাস ফাংশন থাকবে। তাহলে আমাকে এখানে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম বলছে এরকম যে আমার একটা মোটর ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, যেখানে আসলে মোটর ম্যানুফ্যাকচার করার সময় কিছু মোটর ফল্টি হয় বা ত্রুটিপূর্ণ হয় আর কি। তো এখানে ভ্যালুটা বলা আছে 0.01, দ্যাট মিনস 1% মোটর আমাদের হচ্ছে ত্রুটিপূর্ণ অবস্থায় পাওয়া যায়। তাহলে এখন যদি তোমাকে আমি জিজ্ঞাসা করি যে 300টা মোটর যদি আমি র্যান্ডমলি সিলেক্ট করি, এর মধ্যে 5টা মোটর ডিফেক্টিভ বা নষ্ট হওয়ার প্রবাবিলিটি কত হবে? এই ধরনের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আমাদেরকে হচ্ছে পয়জনের ডিস্ট্রিবিউশনটা ব্যবহার করতে হবে। তাহলে এইখানে পয়জনের ডিস্ট্রিবিউশনের পিএমএফ বা প্রবাবিলিটি মাস ফাংশনটা দেওয়া আছে। তাহলে এখানে একটা টার্ম আমরা দেখতে পাচ্ছি ল্যামডা, সবাই তো দেখতে পাচ্ছি আশা করি। সবাই কি দেখতে পাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এই ল্যামডাটাকে আমরা পয়জন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বলতেছি অ্যাভারেজ রেট। আমার প্রথম কাজ হচ্ছে ল্যামডার ভ্যালুটা বের করা। তাহলে এটা আমরা দুইটা জিনিসের গুণফলের মাধ্যমে বের করব। একটা হচ্ছে ওই যে ডিফেকশন রেট আমাকে বলা আছে, সেটা হচ্ছে 1% ইন্টু আমার টোটাল এই স্যাম্পলে কয়টা স্যাম্পল স্পেস আছে, যে আমরা 300টা মোটরের মধ্যে এই এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট করতেছি। তাহলে এই ডিফেকশন রেটের সাথে আমাদের টোটাল নাম্বার অফ স্যাম্পলকে গুণ করতে হবে, তাহলে আমরা যে ভ্যালুটা পাবো এটাই হচ্ছে আমাদের অ্যাভারেজ রেট আমাদের পয়জন ডিস্ট্রিবিউশনে। এবার জাস্ট আমি যে মানগুলো আছে সেই মানগুলো এখানে বসিয়ে দিব। তাহলে এটা হচ্ছে ই টু দি পাওয়ার আমাদের ল্যামডা, আর 3 হচ্ছে আমাদের ল্যামডা, আর 5 হচ্ছে আমাদের এক্স। যেহেতু আমি বলছি 300টার মধ্যে 5টা মোটর নষ্ট হওয়ার প্রবাবিলিটি কত, সেই জন্য আমরা হচ্ছে এখানে 5 বসিয়েছি এক্স এর জায়গায়। তাহলে এই ইকুয়েশনটা সলভ করলে, এটা তুমি ক্যালকুলেটর দিয়েই করতে পারো, আউটপুটটা আসবে এরকম 0.10082। তাহলে অনুরূপভাবে আমি 0 থেকে স্টার্ট করে এরকম ডিসক্রিট পয়েন্টের জন্য প্রবাবিলিটি কত হবে সেটা মেজার করতে পারবো। এখানে 0 থেকে 5 পর্যন্ত দেখানো হয়েছে, যেহেতু আমি 5টা মোটর ডিফেক্ট কিনা সেটা বের করতে চাচ্ছি। আমি চাইলে কিন্তু এখানে সংখ্যাটা অন্য ধরতে পারতাম যে 300টা মোটরের মধ্যে 50টা মোটর নষ্ট হওয়ার প্রবাবিলিটি কতটুকু। বুঝা যাচ্ছে জিনিসটা? তখন এই গ্রাফে 50টা পয়েন্ট আমাকে ড্র করতে হতো। তাহলে পয়জনের স্যার, ডিস্ট্রিবিউশনের যতগুলো বলা থাকবে স্যার, এর আগের সংখ্যা পর্যন্ত বের করে গ্রাফটা আঁকতে হবে। হ্যাঁ, যদি তোমার ডিস্ট্রিবিউশন পুরাটা দেখতে চায় আর কি। আর যদি তোমাকে একটা ভ্যালুর জন্য বের করতে বলে তাহলে শুধু একবার ইকুয়েশনে মানটা বসিয়ে এইরকম প্রবাবিলিটি ক্যালকুলেট করলেই হবে। বুঝতে পারছি স্যার। এটা তোমাদের বোঝার জন্য দেওয়া হয়েছে যে ডিস্ট্রিবিউশনটার গ্রাফটা আসলে দেখতে কেমন হয়। পরীক্ষায় তোমাদের হয়তোবা এরকম একটা মানের জন্যই বের করতে বলবে আর কি। তাহলে পয়জন ডিস্ট্রিবিউশন নিয়ে কি আমাদের কারো কোনো কোশ্চেন আছে, বা জিনিসটা কি আমরা বুঝতে পারছি? বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে আমরা ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে 3 ধরনের এক্সাম্পল দেখলাম: বার্নৌলি, বাইনোমিয়াল, পয়জনের ডিস্ট্রিবিউশন।
এখন আমরা একটু দেখার ট্রাই করি যে কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন গুলো কিরকম হয়। তাহলে অলরেডি আমরা দুই ধরনের কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেখে ফেলছি। একটা ছিল আমাদের জেড ডিস্ট্রিবিউশন বা যেটাকে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন বলি, আর একটা হচ্ছে আমাদের টি ডিস্ট্রিবিউশন। তাহলে এই দুটো আমরা উইক 5-এ মনে হয় কভার করছিলাম। তোমাদের টেবিল থেকেও মানগুলো কিভাবে বের করতে হয় এই ধরনের কিছু ম্যাথ দেখানো হয়েছিল হাইপোথিসিস টেস্টিং এ, ঠিক না? জি স্যার, কিন্তু ভুলে গেছি তো স্যার। আচ্ছা, সমস্যা নাই, আমরা পরবর্তীতে দরকার হলে আবার রিভিউ করব আর কি ওই ম্যাথ গুলো। আমাদের হয়তো বা উইক 5টা আবার ফাইনাল সিলেবাসে রিপিট হতে পারে আর কি, আমি পরে তোমাদেরকে জানাই দিব আর কি। তাহলে এই জি দুইটা স্যার, ডিস্ট্রিবিউশনের বাইরেও আমাদের আরো একটা ডিস্ট্রিবিউশন আছে, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, এটাকে আমরা বলি কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন। নাম শুনছি এটা? না স্যার। আচ্ছা, এটা দেখতে অনেকটা এক্স এর মতো, একটা গ্রিক অ্যালফাবেট আছে, এই অ্যালফাবেটটাকে কাই বলা হয়, আর এটার উপর স্কয়ার, এই জন্য এটার নাম হয়েছে কাই স্কয়ার। তাহলে জেড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা যে টেস্ট পারফর্ম করি এটাকে বলা হয় জেড টেস্ট। টি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা যে টেস্টটা পারফর্ম করি এটাকে বলা হয় টি টেস্ট। আর কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনে আমরা যে টেস্টটা পারফর্ম করি এটাকে বলা হয় কাই স্কয়ার টেস্ট। আর এই তিনটার বাইরেও আমাদের আরো একটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন আছে, এটাকে আমরা বলি হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। তাহলে আমি মূলত এই চ্যাপ্টারে জেড ডিস্ট্রিবিউশন এবং এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন এই দুইটা ডিস্ট্রিবিউশন নিয়ে মূলত আমরা আলোচনা করব। তাহলে জেড যে ডিস্ট্রিবিউশনটা আছে এটার আরেকটা নাম হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন, অথবা এটাকে অনেকে গলসিয়ান ডিস্ট্রিবিউশনও বলে থাকে। অথবা এটার যে গ্রাফ, এই গ্রাফটা অনুযায়ী এটাকে আমরা বেল কার্ভ বলে থাকি। তাহলে একটা নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে যে ডিস্ট্রিবিউশনের আউটপুটটা হবে এই ধরনের। তাহলে এটা একটা সেন্টার থাকবে যেটাকে আমরা মিন বলতে পারি। স্ট্যান্ডার্ড নর্মাল গ্রাফের মিন, মিডিয়ান, মড তিনোটা সেম প্লেসেই থাকবে। তাহলে এই ডিস্ট্রিবিউশনের প্রপার্টি হচ্ছে এটা সিমেট্রিক, দ্যাট মিনস এই মিনের বাম পাশে থাকবে 50% ডাটা, সেম ভাবে মিনের ডান পাশে থাকবে আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার, আসছে এখন। আচ্ছা, তাহলে সেম ভাবে আমাদের মিনের ডান পাশেও থাকবে 50% ডাটা। তাহলে মিন বরাবর আমাদের গ্রাফটা হচ্ছে সিমেট্রিক হবে। তো আমরা একটা প্রপার্টি পড়ছিলাম যে অ্যাসকিউনেস, যখনই গ্রাফটা এই সিমেট্রিক প্রপার্টিটা ভায়োলেট করবে দ্যাট মিনস ওই গ্রাফে আসলে অ্যাসকিউনেস থাকবে। এটা পজিটিভলি অ্যাসকিউডও হতে পারে, নেগেটিভলি অ্যাসকিউডও হতে পারে। আইডিয়াল নর্মাল ডিস্ট্রিবিউশনে আমাদের কার্ভটা হবে সিমেট্রিক, মিনের বাম পাশেও 50% ডাটা থাকবে, মিনের ডান পাশেও আমাদের 50% ডাটা থাকবে। তাহলে এখানে একটা ম্যাথ তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে। আচ্ছা, ম্যাথটা হচ্ছে এরকম যে ধরো একটা কোম্পানির যে এমপ্লয়িরা আছে তাদের অ্যাভারেজ স্যালারি হচ্ছে $3.25, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 60 সেন্টস। তাহলে আমাদেরকে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে মিউ এর ভ্যালু হচ্ছে 3.25, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে সিগমার ভ্যালুটা হচ্ছে 60 সেন্ট, তার মানে হচ্ছে 0.6। এখন তোমাকে একটা কোশ্চেন করা হয়েছে যে একটা স্যালারির রেঞ্জ বলা হয়েছে যে $2.75 থেকে $3.69। তাহলে এই রেঞ্জের মধ্যে আসলে কত এমপ্লয়ির স্যালারিটা থাকবে? ধরো কথার কথা ধরে নিচ্ছি যে এই রেঞ্জের মধ্যে হয়তো বা 40% স্যালারি এমপ্লয়ির স্যালারি থাকবে।
তাহলে এই যে 40% বলতেছি, এই 40%টা আমাকে ক্যালকুলেট করে দেখাতে হবে। তাহলে আমরা আসি যে এটা আমরা কিভাবে আসলে বের করতে পারি। তাহলে আমাদের এমপ্লয়ীদের ডিস্ট্রিবিউশনটা, মানে স্যালারি ডিস্ট্রিবিউশনটা যদি নর্মাল ডিস্ট্রিবিউশন হয়, কার্ভটা দেখতে অনেকটা এরকম হবে। তাহলে এটার একটা মিডল পয়েন্ট থাকবে যেটাকে আমরা মিন বলতেছি। তাহলে আমাদের কোশ্চেনে দেওয়া আছে এই মিনটা হচ্ছে 3.25। আমাদেরকে একটা রেঞ্জ বলে দেওয়া আছে যে $2.75 থেকে $3.69, এর মধ্যে কত এমপ্লয়ির স্যালারি থাকবে, এই জিনিসটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা যেটা করব, বেসিক্যালি এই এরিয়াটার কত পার্সেন্ট ডাটাকে রিপ্রেজেন্ট করতেছে, এই পার্সেন্টটা আমাকে বের করতে বলছে। প্রবলেমটা কি সবার বুঝে গেছে? স্যার মানে কতজন এমপ্লয়ির বেতন এই রেঞ্জের ভিতরে আছে ওইটা বের হ্যাঁ, করব। এইটা বের করতে বলছে। ধরো যে কোম্পানিতে 100 জন এমপ্লয়ি আছে, আমি ধরে নিচ্ছি এই এরিয়াটার প্রবাবিলিটির ভ্যালু হচ্ছে 40%। তার মানে 100 জন এমপ্লয়ির 40 জন এমপ্লয়ির স্যালারি এই রেঞ্জের মধ্যে পাওয়া যাবে। এখন আমাকে বুঝতে বের করতে পারছি। বলছে যে এই এরিয়াটা কত পার্সেন্ট ডাটাকে আসলে রিপ্রেজেন্ট করে। প্রবলেমটা বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমি প্রবলেমটা যাওয়ার আগে আরেকটা জিনিস একটু তোমাদেরকে বলি। এখানে একটা ফাংশনের ইকুয়েশন দেখা যাচ্ছে, বেশ জটিল একটা ইকুয়েশন, ঠিক না? তাহলে এখানে সিগমাটা হচ্ছে আমাদের ওই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা স্কোয়ার মানে বেসিক্যালি এটা ভেরিয়েন্স কে রিপ্রেজেন্ট করে। তুমি ওই সিগমার ভ্যালু বসালেই হবে। আর এই মিউটা হচ্ছে আমাদের যে অ্যাভারেজ। তার মানে মিউ এর ভ্যালু দেওয়া আছে 3.25 আর সিগমার ভ্যালুটা দেওয়া আছে 0.6। তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে এই ফাংশনটার এখানে আসলে কার্যকারিতাটা কি, বা এই ফাংশনটা আমরা কেন ব্যবহার করব? গ্রাফটা দেখে বলতে পারবা কেউ? ফার্স্ট অফ অল একটু খেয়াল করে দেখো যে ম্যাথের সলিউশনটা আছে, এখানে কোনো জায়গায় এই ইকুয়েশনটা ব্যবহার হয়নি, দেখতে পাচ্ছ? জি স্যার। তাহলে এই ইকুয়েশনটা আমরা আসলে কেন ব্যবহার করব, ফার্স্ট এই জিনিসটা একটু তোমাদেরকে সংক্ষেপে এক্সপ্লেন করি। তাহলে ধরো এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ, এই গ্রাফটা যে ড্র করা হয়েছে, আমি জানতে যাচ্ছি যে 2 এর জন্য এই গ্রাফের হাইটটা কত হবে। দ্যাট মিন্স এই পয়েন্টের ভ্যালুটা ক্যালকুলেট করতে চাচ্ছি। এই যে এইটুকু যে হাইটটা দেখা যাচ্ছে, এক্স এর ভ্যালু 2 বসালে ওয়াই এর ভ্যালু যে এই পয়েন্টে বসবে, মানে এই পয়েন্টটাতে বসবে, এই জিনিসটাই আমরা আসলে এই কোশ্চেনটা দিয়ে বের করতে পারবো। কিন্তু আমার এখানে যে কোশ্চেনটা চাওয়া হয়েছে, এখানে কি এই ধরনের কোনো মান বের করতে বলছি? না স্যার। আমি তোমার কাছে জানতে চাইছি এই অংশটার কতটুকু ডাটাকে রিপ্রেজেন্ট করে। এই জন্য আমাদের এই পার্টিকুলার প্রবলেমে এই ডেনসিটি ফাংশনটা ব্যবহার করা লাগতেছে না। তাহলে এটাকে ডেনসিটি ফাংশন এই কারণে বলতেছি কারণ নর্মাল ডিস্ট্রিবিউশন ইজ এ কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তাহলে আমার যে প্রবলেমটা, এই পার্টিকুলার প্রবলেমের জন্য আমার ডেনসিটি ফাংশনটা লাগছে না, কিন্তু হয়তোবা আমাদের অন্য কোনো প্রবলেম সলভ করার ক্ষেত্রে এই ডেনসিটি ফাংশনটাকে ব্যবহার করা লাগতে পারে। তাহলে ডেনসিটি ফাংশন তোমাকে বেসিক্যালি সাহায্য করবে যে একটা পার্টিকুলার এক্স পয়েন্টের জন্য করসপন্ডিং প্রবাবিলিটির ভ্যালুটা কত হবে এই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। আমাদের মূল অঙ্কে ফেরত আসি। আমাকে দুইটা রেঞ্জ দেওয়া হয়েছে, একটা হচ্ছে 2.75 আর একটা হচ্ছে 3.69। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই দুইটা ভ্যালুকে তার করসপন্ডিং জেড স্কোরে কনভার্ট করা, যেহেতু আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন বা জেড ডিস্ট্রিবিউশন ব্যবহার করতেছি। তাহলে এখানে সেই জেড স্কোর গুলো ব্যবহার করা হয়েছে। যারা জেড স্কোরের ফর্মুলা ভুলে গেছো, আমি জাস্ট একটু মনে করাই দিই যে জেড স্কোর সমান হচ্ছে যেই ভ্যালুটার জন্য জেড স্কোর বের করতে যাচ্ছি, এক্স মাইনাস অ্যাভারেজ মানে মিউ আর ডিভাইডেড বাই সিগমা। তাহলে ফর এক্সাম্পল আমি 2.75 এর জন্য বের করতে চাচ্ছি, তাহলে এটার ইকুয়েশনটা হবে 2.75 মাইনাস আমাদের
মিন দেওয়া আছে 3.25 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে 0.6। এই যে দেখো তো প্রথম ইকুয়েশনটাকে এটাই দেখাচ্ছে না? জি স্যার। তাহলে এইটা জেড স্কোরটা আসতেছে -0.833। কোন কনফিউশন আছে এটা নিয়ে? স্যার এটা নিয়ে কনফিউশন হচ্ছে, এটার মানটা বের করতে পারি, তারপরে এই মানটা স্যার আমরা টেবিলে কোনো জায়গায় একটা ইউজ করি স্যার, ওইটা স্যার মনে নেই। আচ্ছা ওইটা কি ঠিক লাগবে আছে, এখানে? হ্যাঁ এখানে ওখানে এটাও লাগবে, আমি আসতেছি আর কি। তাহলে এই মানটা তো জি সবাই আশা করি বের করতে পারবো। জি স্যার। আচ্ছা তাহলে এবার আসি যে আমার অরিজিনাল প্রবলেমটা দেওয়া ছিল যে আমাকে প্রবাবিলিটি বের করতে বলছে এক্স এর মান, দ্যাট মিনস এমপ্লয়ির যে মান্থলি মান্থলি বলতেছি অ্যাভারেজ আওয়ারলি ওয়েজ 2.75 থেকে 3.69 এর ভিতরে। তাহলে এটাকেই আমি আবার জেড স্কোরে কনভার্ট করছি, তাহলে বাম পাশেরটা জেড স্কোর হচ্ছে -0.833, ডান পাশেরটা জেড স্কোর হচ্ছে 0.733। বুঝা যাচ্ছে? জি স্যার। তাহলে আমাকে এখন এইটার মানে -0.833 লেস দেন জেড, এইটার প্রবাবিলিটি বের করতে হবে, আবার আরেকটা প্রবাবিলিটি বের করতে হবে এইটার জন্য। তার মানে জেড টেবিল থেকে আমার কয়টা ডাটা লাগবে? দুইটা। দুইটা ডাটা লাগবে। আচ্ছা এখন একটু দেখো যে এখানে ডাটা দুইটা দেওয়া আছে, তাহলে আমি একটু তোমাদেরকে দেখাই যে আমরা ইন্টারপ্রিটেশনটা কিভাবে করব। তাহলে একটা হচ্ছে আমাদের -0.833, আরেকটা হচ্ছে আমাদের 0.733। আচ্ছা তাহলে আমি জেড টেবিলে যাচ্ছি। তাহলে একটা ছিল কত? -0.833। আমরা কি দেখতে পাচ্ছি? জি স্যার। আচ্ছা এই রো বরাবর আমাকে আগাতে হবে, আর আমার আসলে মনে আছে যে 4 নাম্বার যে কলামটা এটা হচ্ছে 0.03 কে ডিনোট করে। জাস্ট তোমরা টেবিলে দেখে নিস। আচ্ছা এখন কোশ্চেন হচ্ছে এই মানটার সাথে আমাদের যে স্লাইডের মানটা দেওয়া আছে এই মানটা কি ম্যাচ করতেছে? যে আবার যাচ্ছি আমি, দেখো তো এখানে আছে 0.2033 আর এখানে আছে কত? না স্যার মিলে না তো। মিলতেছে না তো। তাহলে কি স্লাইডে ম্যাথটা ভুল করছে নাকি? কোনো একটা ট্রিক তো আছে মেবি স্যার। আচ্ছা এখানে বিষয়টা হচ্ছে আমাদের যেই জেড টেবিল এটাকে দুইটা নোটেশনে রিপ্রেজেন্ট করা যায়। একটা নোটেশন হচ্ছে এরকম যে এটা আমার নর্মাল কার্ভ, এই পয়েন্টটা হচ্ছে জেড এর ভ্যালু, তাহলে জেড এর ভ্যালুর বাম পাশে কতটুকু এরিয়া আছে। তাহলে আমি এখানে যে ডাটাটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে সেই ডাটাটা, যে 0.2033। বুঝা যাচ্ছে জিনিসটা? সেম ভাবে যদি আমার ডান পাশের অংশে যাই, যে জেড ভ্যালু আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কত ছিল? 0.733। তাহলে অলওয়েজ জেড এর লেফট সাইডের এরিয়াটাকে সে রিপ্রেজেন্ট করে। এইটার ক্ষেত্রে হয়তো বা অনেক বড় একটা মান আসবে, ধরো 694 এই টাইপের কিছু একটা মান আসবে। তাহলে আমার এখানকার ডাটার সাথে কি কোনোভাবে সেটা ম্যাচ করতেছে? না স্যার। আচ্ছা তাহলে বাম পাশে আমরা বেসিক্যালি আছে স্যার। আগের যেই টেবিলটা দেখলাম, মানে যে টেবিলটা তোমাদের সামনে ওপেন করছি বা ক্লাসে দেখানো হয়েছে, এটা মূলত আমরা হচ্ছে হাইপোথিসিস টেস্টিং এ ব্যবহার করছি। এখানে আসলে আমরা হয় সিঙ্গেল টেইলড
মানে ওয়ান টেলড, অথবা কি করা হয়েছিল, টু টেলড এক্সপেরিমেন্ট করা হয়েছিল। আমাদের আসলে এই বাম পাশের অংশটা বা ডান পাশের অংশটা বের করতে হতো। এই কাজের জন্য যে টেবিলটা দেখানো হয়েছে এই টেবিলটা পারফেক্ট। কিন্তু আমি এখানে যে কাজটা তোমাকে করতে দিছি এখানে কিন্তু জিরোর সাপেক্ষে, দ্যাট মিনস আমাদের যে মিন, যে ভ্যালুটা, এই যে এই লাইনটা, এইটার সাপেক্ষে তোমাকে এরিয়া বের করতে বলছি। বোঝা যাচ্ছে জিনিসটা? আগে কি ছিল যে এইটা যদি আমার জেড ভ্যালু হয় তাহলে আমি হচ্ছে এই এরিয়াটা বের করতে চাইছিলাম, কিন্তু আমি কি এখন তোমাকে এই এরিয়াটা বের করতে দিচ্ছি? না স্যার। আচ্ছা, তাহলে এটার জন্য আমার যেটা করতে হবে, আমার সেপারেট আরেকটা টাইপ অফ জেড টেবিল আছে। আমি একটু দেখি এটা সার্চ করে বের করতে পারি কিনা। এই যে, তাহলে দেখো এখানে দুইটা, সরি তিনটা অপশন দেখা যাচ্ছে। তাহলে এই যে আপ টু জেড যে অপশনটা, এইটা হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড যে জেড টেবিলটার সাথে পরিচিত ছিলাম। যে দেখো জেড এর ভ্যালু যদি -1 সেট করা হয়, আমি তো এখানে পয়েন্টার দিয়ে দেখাতে পারছি না। এই যে দেখো এখানে যে রিজনটা কালার করা হয়েছে, দাঁড়াও আমি একটা কাজ করার ট্রাই করি। এখানে তো পয়েন্টারটা দেখানো যাচ্ছে না। যে তোমরা কি বাম পাশে কালার করা রিজনটা দেখতে পাচ্ছ? জি স্যার। তাহলে এইটা হচ্ছে জেড এর বাম পাশের রিজনটাকে ডিনোট করতেছে। আরেকটা নোটেশন হচ্ছে যে তুমি জিরো, দ্যাট মিনস সেন্টার যে পয়েন্টটা, এইটার থেকে জেড এর ভ্যালু পর্যন্ত এরিয়াকে ডিনোট করা। এটাই কি আমরা চাচ্ছিলাম না? জি স্যার, আমরা এই কোয়েশনে এটাই যাচ্ছি। আমরা কিন্তু এটাই চাচ্ছি। তাহলে আমি একটা কাজ করি, আমাদের যে জেড ভ্যালুটা এটা সেট করার ট্রাই করি। আমাদের হচ্ছে 833 না, যে 84, তো এটা মোটামুটি কাছাকাছি আছে। তাহলে এটা 29.95% মানে কত? 0.299। তাহলে এখন কি ম্যাচ করতেছে না? এই যে দেখো ভ্যালুটার সাথে, জি স্যার, এখন তো মিলছে। এই যে দেখো কাছাকাছি ভ্যালু দেখা যাচ্ছে। সেম ভাবে আমি যদি দেখি 0.733 এর জন্য কত হবে, আমি এখানে যাচ্ছি, এখন আমার জেড ভ্যালুটাকে আমি ডানে শিফট করার ট্রাই করি। পয়েন্ট, এই যে 72 ধরে নিচ্ছি কাছাকাছি। তাহলে 26.42%। তাহলে এটার ভ্যালুটা হবে 0.2642। 0.6। হ্যাঁ। এই যে দেখো কাছাকাছি একটা ভ্যালু আছে। আমি তো ওখানে জি এক্সাক্টটা স্যার, সিলেক্ট করতে পারিনি, 6 এই আসছে জন্য স্যার। আর কি কাছাকাছি আসছে আর কি। জি স্যার। তাহলে এই ম্যাথের জন্য আমরা নর্মাল যে জেড টেবিলটা ব্যবহার করি ওইটা ব্যবহার করা যাবে না, আমার লাগবে হচ্ছে 0 টু জেড, এই জেড টেবিলটা। ক্লিয়ার? পরীক্ষায় যদি এই জি ধরনের স্যার। ম্যাথ আসে, তোমাকে আসলে হয় টেবিলটা দিয়ে দিবে, না হয় সামহাও তোমাকে বলে দিবে এই ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করতে হবে। তাহলে ফাইনালি এই দুটা প্রবাবিলিটিকে যোগ করলে আমরা পাচ্ছি 0.566। তার মানে এটাকে পার্সেন্টে কনভার্ট করলে হচ্ছে 56.6%। তাহলে আমাদের মূল যত ডাটা আছে, যে এখানে গ্রাফটা দিয়ে যত ডাটা রিপ্রেজেন্ট করা হয়েছে তার অ্যাকচুয়ালি 56.6% ডাটা এই কালার করা রিজনের মধ্যে আছে। বুঝা যাচ্ছে? এটাই হচ্ছে জি তোমার স্যার। কাছে জানতে চাওয়া হয়েছিল। আর ওই যে তোমাদেরকে একটা প্রপার্টি বলছিলাম যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন বা পিডিএফ, এই পুরো এরিয়াটাকে আমি যদি ইন্টিগ্রেশন করে বের করি, দেখবা এই এরিয়াটার মান হবে 1। মানে এই যে গ্রাফটা যতটুকু এরিয়াকে রিপ্রেজেন্ট করতেছে, এই পুরো এরিয়াটার মান হবে, ইন্টিগ্রেশনের ভ্যালু হবে 1। এটা হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের বৈশিষ্ট্য। তাহলে আজকে এতটুকুই থাকুক, আমরা নেক্সট ক্লাসে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন থেকে শুরু করবো আর কি ইনশাল্লাহ।
তো আমাদের কি এতটুকু পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে কারো? স্যার এটার জন্য 0 to Z এইটার টেবিলটা স্যার কিরকম মানে আছে, রিপ্রেজেন্টেশন আছে কি স্যার কোথাও টেবিলটা? টেবিলটা হ্যাঁ আছে, আমি একটু দাঁড়াও তাহলে সার্চ করি। জি স্যার, টেবিলটা থেকে মানটা দেখালে স্যার একটু সুবিধা হতো। আচ্ছা আমি একটু তাহলে দেখতেছি, একটা স্ট্যান্ডার্ড টেবিল আছে। এই যে এই টেবিলটা। জি স্যার, আমরা স্ট্যাটিস্টিক্স কোর্সটা তো স্যার এইরকম টেবিল দিয়ে ইউজ করছিলাম স্যার মনে হয়। আচ্ছা তাহলে এটা ইন্টারপ্রিটেশনটাও সেম ভাবেই করতে হবে। তোমাকে প্রথমে যেতে হবে, আমি তাহলে একটা কাজ করি, দেখি পিডিএফটা ডাউনলোড করা যায় কিনা। তাহলে আমি তোমাকে ওই মার্ক করে জিনিসটা বুঝাইতে পারবো। তাহলে দেখো আমাদের একটা ভ্যালু ছিল -0.833। 8.33 সো তাহলে 0.8। যখন আমি জিরোর থেকে কম্পেয়ার করব, বামে যাই বা ডানে যাই, আমার ডিসপ্লেসমেন্টটা তো সেমই থাকবে। তাহলে -833 মানে অ্যাকচুয়ালি +833 সেম জিনিসই ডিনোট করতেছে, জাস্ট মাইনাস দিয়ে বোঝাচ্ছে যে বামে যাব নাকি ডানে যাব। জি স্যার। তাহলে এই টেবিলটাতে আমি এখন তাহলে 833 এর মানটা বের করা ট্রাই করি। তাহলে আমার 0.8 এর রো বরাবর যেতে হবে, আর কলাম নিতে হবে 0.30304 এর মাঝামাঝি আর কি। তাহলে আমি ধরে নিচ্ছি 03তেই যাই। এই যে দেখো 0.2967, এটাই আমরা লিখছিলাম 0.298। জি স্যার। ক্লিয়ার হচ্ছে তাহলে কিভাবে জিনিসটা ক্যালকুলেট জি করতে স্যার। হবে? হ্যাঁ হ্যাঁ। তাহলে সেম ভাবে আরেকটা ছিল 0.733। তাহলে আমি যদি এখানে আসি, তাহলে আমাকে যেতে হবে 0.7 এর রোতে, আর কলামে আসবো এই কলামে। এই যে দেখো, তাহলে ওরা বেসিক্যালি যেটা করছে, এই যে এখান থেকে এই দুইটার মাঝামাঝি একটা ভ্যালু আর কি ধরে নিছে ওয়েট হিসাবে আর কি। যেহেতু আমার আসলে এক্সাক্ট ভ্যালুটা হচ্ছে 0.33, তার মানে এটা কার কার মধ্যে আছে, 0.3 এবং 0.4 এর মধ্যে আছে, সরি 0304 এর মধ্যে আছে। বুঝা যাচ্ছে? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এটাই মোটামুটি আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন। আমরা একটা ম্যাথের মাধ্যমে জিনিসটা বুঝে ট্রাই করছি যে কিভাবে আসলে এই নর্মাল ডিস্ট্রিবিউশনকে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি, বা এটার ইন্টারপ্রিটেশন থেকে আমরা কোনো একটা মান কিভাবে আসলে বের করতে পারি। তাহলে এখানে আসলে আমাদের যে ডেনসিটি ফাংশন, এটার ব্যবহার করা লাগে নাই, কারণ আমরা আসলে কোনো পার্টিকুলার ভ্যালু জানতে চাই নাই, আমরা হচ্ছে একটা রেঞ্জের মধ্যে থাকার প্রবাবিলিটিটা জানতে চাইছি। কিন্তু তোমাকে যদি জিজ্ঞাসা করতাম যে একজন এমপ্লয়ির স্যালারি $2.5, এটা হওয়ার প্রবাবিলিটি কত, তখন হচ্ছে তোমাকে এই প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন ব্যবহার করে সেই প্রবাবিলিটিটা ক্যালকুলেট করা লাগতো। তার মানে গ্রাফে আসলে যে কোনো একটা পয়েন্ট ধরে নিচ্ছি, এই পয়েন্টটাই হচ্ছে 2.5, তাহলে এর করসপন্ডিং ওয়াই এর ভ্যালুটা কত হবে, এই মানটা আমরা হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন দিয়ে ক্যালকুলেট করতে পারবো। তাহলে এতটুকু পর্যন্ত কি আমাদের কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাসটা এতটুকুই থাক। আমি তোমাদের একটু রোল কলটা করতেছি, একটু রেসপন্স করো সবাই।